প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। সাইফ ভরসা, সৌম্য অভাগা, লিটনের ব্যাটিং নিয়ে হবে আলোচনা। বারবার বিসিবি সভাপতির বদলে মোটেই অবাক নন টাইগার হেড কোচ সিমন্স। রাজনীতির প্রভাবমুক্ত টাইগারদের ড্রেসিং রুম, মিরাজ শান্তদের ভাবনায় 2027 বিশ্বকাপ। দিনের আলোয় ওয়ানডে ম্যাচ হবে চ্যালেঞ্জিং। মিরপুরের উইকেটে গতির ঝড় তুলতে প্রস্তুত তাসকিন নাহিদরা। কাউন্টার দেয়ার ঘোষণা নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টারের। ফুটবল লিগে সার্ক কোটা বাতিলের দাবি দেশি খেলোয়াড়দের। বিদেশির সংখ্যা কমানো সহ 6 দফা দাবিতে বাফুফেতে স্মারক। বার্সার পর কাঁপছে রিয়াল, বায়ার্নের মাঠে দিতে হবে অগ্নিপরীক্ষা। স্পোর্টিং লিসবনের সামনে আহত আর্সেনাল। সাইফ ভরসা, সৌম্য অভাগা, লিটনের ব্যাটিং অর্ডার নিয়ে হবে আলোচনা। নিউজিল্যান্ড সিরিজের আগে কথাগুলো ফিল করেই বলেছেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। বারবার বিসিবি সভাপতির বদল, এই ক্যারিবিয়ান বললেন এখন আর অবাক করে না কিছুই। মিরপুরে টাইগার হেড কোচের প্রেস কনফারেন্স শুনে রিপোর্ট করছেন মামুনুর রশিদ। বাংলাদেশের ক্রিকেটে ফিল সিমন্সের আবির্ভাবটা বেশ চমকপ্রদ। হাথুর সিংহের বিদায়ে একদিনের নোটিশে বাংলাদেশে এসেছিলেন সিমন্স। ইতিমধ্যে দেখে ফেলেছেন 3 সভাপতি, তবে তাতে নির্বিকার হেড কোচ। বিসিবি সভাপতির চেয়ারে পরিবর্তন এই কোচকে আর অবাক করে না। জীবনে এখন আর কোনো কিছুই অবাক করে না। আমার মনে হয় বাংলাদেশে এমনটাই হয়ে থাকে, তাই আমি অবাক হচ্ছি না। আমার দায়িত্ব হচ্ছে দলকে তৈরি করা, সেটা হতে পারে বিশ্বকাপের জন্য কিংবা কোনো সিরিজের জন্য। সবশেষ বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ, তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে দারুণ ছন্দে আছে টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ জয়ের জন্য নামে বাংলাদেশ, তবে যে ব্যাটিং অর্ডার নিয়ে চিন্তা ছিল সেটা অনেকটাই সেটেল বলছেন সিমন্স। সাইফের উপর রাখছেন ভরসা। গত ম্যাচে ভালো পার্টনারশিপ হয়েছে, প্র্যাকটিস ম্যাচেও ভালো করেছে ছেলেরা। সাইফ ভালো করেছে, আশানুরূপ পারফরমেন্স করেছে। ওপেনিং জুটি এখন মনে হচ্ছে সেটেল। সৌম্য সরকারের সবশেষ সিরিজে না থাকা কিংবা লিটন কুমার দাসের ব্যাটিং অর্ডার নিয়েও হয়েছে কথা। সৌম্য দারুণ, কিন্তু আমাদের বেছে নিতেই হতো। অনেকদিন সে খেলায় ছিল না। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ভালো করেও একাদশে সুযোগ পাচ্ছে না। লিটনকে নিয়েও আমরা চিন্তা করছি কোন জায়গায় তাকে খেলানো যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। নিউজিল্যান্ডের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে দারুণভাবে প্রস্তুত আছে বাংলাদেশ। পাকিস্তানেরও ভালো বোলিং লাইন আপ ছিল, তারাও আমাদের চ্যালেঞ্জ জানিয়েছিল। নিউজিল্যান্ডও মাঠে চ্যালেঞ্জ জানাতে নামবে, আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আশা করি নিউজিল্যান্ডের বোলিং মোকাবেলা করার সব প্রস্তুতি আমরা নিয়েছি। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। নিউজিল্যান্ড সিরিজে নাহিদ রানাই হতে পারেন টাইগারের ট্রাম্প কার্ড। আর এই কার্ড কাজে লাগিয়ে ব্ল্যাক ক্যাপদের কুপকাত করতে চায় বাংলাদেশ। সরাসরি 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলতে সিরিজটা গুরুত্বপূর্ণ, তবে ডে লাইট ম্যাচ খেলাটা হবে চ্যালেঞ্জিং বলছেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। বিসিবি টেবিলের খেলার প্রভাবমুক্ত টাইগার ড্রেসিং রুম দাবি হেড কোচের। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে প্রেস কনফারেন্সে কিছুটা কি বিব্রতই হলেন ফিল সিমন্স। দুদিন পরেই মাঠে গড়াবে দুই দলের সাদা বলের সিরিজ, কিন্তু কনফারেন্সের শুরুটাই হলো ক্রিকেট বোর্ডে চলা বিতর্ক নিয়ে। সিমন্সের সাথে দেশের ক্রিকেট প্রেমীরাও কি একমত হবেন? অন্তত দিনের পর দিন একের পর এক বিতর্ক মানুষের মন থেকে যে ক্রিকেট প্রীতি কমিয়ে ফেলেছে, এ নিয়ে সন্দেহের অবকাশ নেই। তবে মাঠের বাইরের বিতর্ক কিউই সিরিজের প্রস্তুতিতে প্রভাব ফেলবে না বলেই বিশ্বাস টাইগার হেড কোচের। প্রথমত, এটার কোনো প্রভাব আমাদের ওপর পড়েনি। আমরা যা করি, যেভাবে অনুশীলন করি, সেটার ওপর কোনো প্রভাব পড়েনি। যে ক্যাম্পটি আমাদের ছিল সেটি পরিকল্পনা অনুযায়ী হয়েছে এবং ঠিকমতো সম্পন্ন হয়েছে।
হয়েছে। আপনি যদি জানতে চান এটি খেলোয়াড়দের ওপর কিভাবে প্রভাব ফেলেছে, তাহলে সেই প্রশ্ন খেলোয়াড়দেরকেই করতে হবে, কারণ আমি ব্যক্তিগতভাবে কোনো মানসিক প্রভাব দেখতে পাইনি। তারা তাদের কাজ ঠিকভাবে করেছে, আগের মতোই কঠোর পরিশ্রম করেছে, বরং কেউ কেউ আরও বেশি পরিশ্রম করেছে। বিদ্যুৎ অপচয় রোধের কথা ভেবেই আসন্ন সিরিজের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। সূর্যালোকে ওয়ানডে ফরম্যাট খেলাটা যে সহজ হবে না অকপটে স্বীকার করেছেন ফিল সিমন্স। উইকেটে খেলার সময় কিছুটা পার্থক্য অনুভূত হতে পারে। উইকেটগুলো হয়তো আগের তুলনায় একটু বেশি গ্রিপ করছে এবং কিছুটা ধীরগতির মনে হচ্ছে। তবে বর্তমানে আমাদের অনুশীলন সেশনগুলো সেই বিষয়টি মাথায় রেখেই সাজানো হচ্ছে। পিএসএলে গতির ঝড় তুলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন চাপাই এক্সপ্রেস নাহিদ রানা। নিউজিল্যান্ড সিরিজে ট্রাম্প কার্ড নাহিদের ওপরই যে বিশেষ নজর রাখবেন উইন্ডিজ মাস্টার, সেটাও প্রকাশ করেছেন গণমাধ্যমে। আমার দৃষ্টিতে সে আমাদের অন্যতম ট্রাম্প কার্ড, তাই তাকে সুরক্ষা দেওয়া যেমন জরুরি, তেমনি প্রতিটি ম্যাচে তার কাছ থেকে পারফরমেন্স পাওয়াটাও গুরুত্বপূর্ণ। তাকে সঠিকভাবে দেখভাল করা আমাদের দায়িত্ব, যাতে সে মাঠে নেমে নিজের সর্বোচ্চটা দিতে পারে। বিশ্বকাপের আগে এই দল নিয়েই পরিকল্পনা সাজাবে বাংলাদেশ। তবে বিশ্ব আসর নিশ্চিত করতে কিউইদের বিপক্ষে সিরিজ জেতাটাই প্রধান লক্ষ্য হবে টাইগারদের। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। টনি হেমিংয়ের পেস ফ্রেন্ডলি উইকেটে খুশি নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার। মুস্তাফিজ, নাহিদ রানাদের কাউন্টার দিতে প্রস্তুত ব্ল্যাক ক্যাপ পেসাররাও। চিরচেনা মিরপুরের স্পিনিং উইকেটে এবার কি দেখা যাবে গতির লড়াই, নাকি ম্যাচের আগের রাতে বদলে যাবে উইকেটের চরিত্র? বিস্তারিত কেএম সনের রিপোর্টে। ক্যাপ দেখে মনে হতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর কেউ, কিন্তু না, তিনি বিসিবির পিচ কিউরেটর টনি হেমিং। সেনাবাহিনীর মতোই কিছুটা জরুরি পরিস্থিতিতেই হেমিং নিয়েছিলেন বিসিবির কিউরেটরের দায়িত্ব। বিশ্ব ক্রিকেটে স্পিনিং উইকেটের জন্য আলাদাভাবে পরিচিত মিরপুর হোম অফ ক্রিকেট। পরিবর্তনের বাণী শোনানো গামিনীও হেঁটেছেন একই পথে। উইকেট ছিল স্পিনারদের স্বর্গরাজ্য, ব্যাটারদের জন্য কোনো কোনো ক্ষেত্রে তা হয়ে উঠেছে ক্যারিয়ারের হুমকি। উইকেটে ছিল না বাউন্স, টি-20তেও হতো লো স্কোরিং ম্যাচ। ম্যারম্যারে খেলায় একসময় দর্শকরাও হলো স্টেডিয়াম বিমুখ। 5 আগস্টের পর পাপনের জায়গায় ফারুক আহমেদ বিসিবির সভাপতি হলেও ছিলেন গামিনী। তবে আমিনুল ইসলাম সভাপতি হলে গামিনীর জায়গায় মিরপুরের দায়িত্ব পান টনি হেমিং। পরিবর্তনের আশা দিয়ে তিনি নিরাশ করেননি। পাকিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজে রানের খেলা দেখে দর্শক। নতুন সভাপতি তামিম ইকবাল দায়িত্বে আসার পর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজ খেলবে বাংলাদেশ। এবার কি বোর্ড সভাপতির মতো বদলে যাবে পিচ, নাকি আবারও দেখা যাবে সিমারদের দাপট? কিউই কোচ রব ওয়াল্টার অবশ্য প্রস্তুত পেস বান্ধব পিচে খেলতে। I think the Bangladesh side have got some wonderful seam bowlers, right? I don't think that they necessarily need to make swinging decks anymore. I think they've covered in all bases. But I think it's good that the curator has said that, and that the plan is to do that. Does that bring us more into the game potentially? But international cricket is played so much these days in different conditions, so you kind of have to be ready for everything. We saw the series against West Indies here looked totally different, didn't it, from a spin versus seam point of view. So, ultimately we've got ourselves ready for both. Whatever we get presented with, we've got to be good enough. টাইগার কোচ ফিল সিমন্স অবশ্য স্পোর্টিং উইকেটই চাইছেন। Well, we're trying to get it at that, because what I'm finding is that when you play on better wickets, your team improves quicker. So I'm trying to get that kind of wicket as much as possible. সবার পছন্দের পিচ বানাতে পারবেন তো টনি হেমিং? কেএম সনি, স্টার নিউজ। দ্বিতীয় সারির দল নিয়েই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে নিউজিল্যান্ড। এই দলটায় আছে এ দলের 3 ক্রিকেটার। কোচের ব্যাখ্যা, পাইপলাইন সমৃদ্ধ করতেই এমন সিদ্ধান্ত বোর্ডের। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। দেশটির বেশিরভাগ তারকাই এখন ব্যস্ত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ লিগ খেলতে। নিয়মিত জাতীয় দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আসেনি নিউজিল্যান্ড। তাদের অধিকাংশ ক্রিকেটারই এখন ব্যস্ত আইপিএল, পিসিএল এর মতো বিভিন্ন দেশের ঘরোয়া টুর্নামেন্ট খেলতে। তবে দলটাকে এ দলও বলার সুযোগ নেই, কারণ সবশেষ শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড এ দল। সেখান থেকে মাত্র 3 জন ক্রিকেটার আছেন এই দলে, তাই দলটাকে বলা যায় দ্বিতীয় সারির দল। এ দলের চেয়ে কিছুটা অভিজ্ঞ ক্রিকেটার নিয়েই গড়া হয়েছে।
জাতীয় দলের সিরিজ থাকার পরেও চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মধ্যে প্রায় অর্ধেক বিভিন্ন দেশের টুর্নামেন্ট খেলছেন। মূলত আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো প্লেয়ার বেশি বেশি তৈরি করতেই জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের বিভিন্নভাবে খেলার সুযোগ করে দিচ্ছে নিউজিল্যান্ড। 54 cricketers. এখন নিউজিল্যান্ডের 54 জন ক্রিকেটার বিভিন্ন দেশে খেলছেন, যেটা আইপিএল, পিএসএল এখানে বা শ্রীলঙ্কায়। সংখ্যাটা চুক্তিবদ্ধ খেলোয়াড়দের প্রায় অর্ধেক। এটি আমাদের জন্য একটি বড় ইতিবাচক দিক। আমরা অনেক ক্রিকেটারকে বিভিন্ন স্তরে আন্তর্জাতিক অভিজ্ঞতা দিচ্ছি, যাতে পুরো সিস্টেমটি শক্তিশালী হয়। International experience at different levels. ভারতের বিপক্ষে সিরিজের সবশেষ ওয়ানডে একাদশ থেকে কেবল উইল ইয়ং এসেছেন বাংলাদেশ সফরে। ওয়াল্টারের কথায় পরিষ্কার বোঝা যায় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলিয়েই আন্তর্জাতিক ভিত শক্তিশালী করতে চায় নিউজিল্যান্ড। Our main thing is to be able to respond to conditions. আন্তর্জাতিক ক্রিকেট এখন চ্যালেঞ্জিং। অনেক ক্রিকেটারকে বিভিন্ন লিগে খেলানোর জন্য ডাকাডাকি করা হয়। আমাদের এটি সামলাতে হবে এবং নিশ্চিত করতে হবে আমরা যার বিপক্ষেই খেলি আমাদের যেন পর্যাপ্ত প্রস্তুতি থাকে। You know, to impact the middle. 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার বেলা 11টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের পরের 2 ম্যাচ 20 ও 23 এপ্রিল। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন টাইগার পেসার রুবেল হোসেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অবসরের বিষয়টি নিশ্চিত করেন সাবেক এই তারকা পেসার। 2009 সালে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয় বাগেরহাটের এই পেসারের। একই বছর জায়গা করে নেন টেস্ট ও টি20 দলেও। তবে দীর্ঘদিন থেকেই জাতীয় দল থেকে বেশ দূরে রুবেল। টাইগার জার্সিতে সবশেষ 2021 সালে মাঠে নেমেছিলেন তিনি। লাল সবুজের হয়ে 104 ওয়ানডে 129 উইকেট নিয়েছেন রুবেল হোসেন। এছাড়াও টেস্টে 36 ও টি20তে রয়েছে 28টি করে উইকেট। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার কথা জানান তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্তির নিয়মে সংস্কার আনতে সোচ্চার দেশি ফুটবলাররা। সার্ক কোটা বাতিল এবং বিদেশি ফুটবলারের সংখ্যা কমানো সহ 6 দফা দাবিতে বাংলাদেশ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যানারে বাফুফেতে স্মারকলিপি জমা দিয়েছেন বিভিন্ন ক্লাবের ফুটবলাররা। ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির অফিসের সামনে ফুটবলারদের কোলাহল। এক অভিন্ন দাবির প্রেক্ষিতে জড়ো হয়েছেন সবাই। প্রথম হচ্ছে সাব কোটা বাতিল করতে হবে, দ্বিতীয় হচ্ছে বিদেশি কোটা কমাতে হবে। পথসভা শেষে ফুটবলারদের গন্তব্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সার্কভুক্ত দেশের 5 ফুটবলার খেলতে পারবেন প্রতিটি দলে, তবে তারা গণ্য হবেন দেশি বা স্থানীয় ফুটবলার হিসেবে। পেশাদার লীগ কমিটির পক্ষ থেকে এমন সিদ্ধান্ত এসেছিল চলতি মৌসুমের শুরুতেই, যা দেশের ফুটবলের জন্য মারাত্মক হুমকি বলে মনে করছেন ফুটবলাররা। সার্কের যে দেশগুলো আছে এরা 5 জন লোকাল হিসাবে খেলতে পারবে, বাট যদি লোকাল হিসাবে 5 জন খেলে, গোলকিপার 1 জন, 6 জন এবং ফরেনার 3 জন, সো বাকি থাকে আর লোকাল প্লেয়ার আমাদের 3-4 জন। ফুটবল লিগে যদি আমার দেশের প্লেয়ার না খেলতে পারে, যদি এনাফ সুযোগ না পায়, তাহলে আমাদের ন্যাশনাল টিমে কিভাবে প্লেয়ার আসবে? 6 দফা দাবি ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির, যেখানে গুরুত্ব পেয়েছে প্রিমিয়ার লিগের খেলায় একাদশে বিদেশি ফুটবলারের সংখ্যা কমানো, ফুটবলারদের আর্থিক নিশ্চয়তা প্রদান, বেশি বেশি খেলার ব্যবস্থা করা। যেমন ব্রাদার্সে ম্যাক্সিমাম 5 জন খেলে, 8 জন বিদেশি প্লেয়ার খেলে কোটা সহকারে। এখানে দেখা যায় আমাদের 5 জন প্লেয়ার দেশি প্লেয়ার খেলতে পারবে। এখানে আমাদের দেশীয় প্লেয়ারদের সুযোগ কমে গেছে। ওয়ার্ল্ডে ম্যাক্সিমাম থাকে 20টা টিম, আর বাংলাদেশে 10টা টিম। আমরা চাচ্ছি যে দল সংখ্যা বাড়ানোর জন্য। এই পরিপ্রেক্ষিতে দেখা যায় পরে আপনার ন্যাশনাল টিমে অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে, কারণ দেশের লিগ যদি ভালো নয়, লোকাল প্লেয়াররা যদি না খেলতে পারে, তাহলে আপনার দিন শেষে দেখা যাবে যে আমাদেরই লস। বিদেশি ফুটবলারদের দৌরাত্মে ধ্বংসের মুখে পড়তে যাচ্ছে দেশের ফুটবলার। সার্কভুক্ত দেশের ফুটবলাররা বাংলাদেশে সুযোগ পেলেও বাংলাদেশিরা পান না বিদেশে খেলার সেই সুযোগ। ফুটবলাররা বলছেন এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ফুটবল। বাট লোকাল প্লেয়ার হিসেবে খেলাটা এটা যুক্তিযুক্ত না, কারণ হচ্ছে আমরা অন্য দেশের প্লেয়ারদেরকে এনে তাদেরকে আমাদের এগেনস্টে স্ট্রং করতেছি। স্বাভাবিকভাবে সামনে সাফ আছে, ওদেরকে কেন আমাদের ইন্টারনাল বিষয়গুলো জানাবো? বাফুফের সাধারণ সম্পাদক বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন খেলোয়াড়রা। জানা গেছে বিষয়টি 19 এপ্রিল বাফুফের নির্বাহী কমিটির বৈঠকে আলোচনায় উঠতে পারে। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। বার্সেলোনা পারেনি। এবার ইউরোপ কাপাতে বায়ার্ন মিউনিখের মুখোমুখি রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগের রণক্ষেত্র অ্যালিয়ান অ্যারেনায়। অন্যদিকে প্রথম লেগে
1-0 গোলে পিছিয়ে থেকে আর্সেনালের মাঠে খেলতে যাবে স্পোর্টিং লিসবন। তানজিম ঐশীর ম্যাচ প্রিভিউ। লা রেমন্তাদার গল্প লিখতে পারেনি বার্সেলোনা, এবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পালা। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বের্নাবিউতে বাজিমাত বায়ার্ন মিউনিখের। লুইস দিয়াস আর হ্যারি কেইনের গোলে 2-1 জয়। তবে এখনই দমে যাওয়ার পাত্র নয় রিয়াল মাদ্রিদ। সংখ্যা বলছে প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচ জিতে আসার পর 30টার মধ্যে 29টাই জয় পেয়েছে বায়ার্ন। কিন্তু প্রতিপক্ষ যদি রিয়াল মাদ্রিদ হয় তাহলে পরিসংখ্যান অনেক সময়ই কাগজেই থেকে যায়। অবশ্য এই মুহূর্তে বায়ার্ন আছে আগুনে ফর্মে। বুন্ডেসলিগার শিরোপার পথ মসৃণ, আর ঘরের মাঠ একেবারে দুর্গ। শেষ 28 ম্যাচে মাত্র 1 হার, আর হ্যারি কেইনের এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে 11 গোল। রেকর্ড ছোঁয়ার জন্য দরকার আর মাত্র একটা। সবকিছু ঠিকঠাক থাকলে সেমিফাইনালের দরজা খুলে যাবে বায়ার্নের সামনে। কিন্তু ওই দরজার সামনে দাঁড়িয়ে আছে ইউরোপের সবচেয়ে বড় নাম রিয়াল মাদ্রিদ। যদিও তাদের অবস্থা ভালো না, লা লিগায় পিছিয়ে সমর্থকদের দুয়ো, চাপের মুখে কোচ আলভারো আলবেলোয়া। তবুও চ্যাম্পিয়ন্স লিগ এলেই বদলে যায় লস ব্লাঙ্কোস। জার্মান দলটার বিপক্ষে শেষ 9টা নকআউটের জয়। অ্যালিয়ান্স অ্যারেনাতে শেষ 4 ম্যাচেও অপরাজিত, 10 ম্যাচে 14 গোল। এই মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা আছে কিলিয়ান এমবাপ্পের। বায়ার্নে থাকছেন না উলরাইখ কার্ল, তবে আক্রমণে কেইন, দিয়াজ সবাই প্রস্তুত। রিয়ালে নেই কোর্তোয়া, রদ্রিগো, সাসপেন্ড চুয়ামানি। তবুও বেলিংহাম, ভিনিসিয়াস, এমবাপ্পে এদের থামানো এত সহজ কি? একই রাতে একই সময়ে রাত 1টায় স্পোর্টিং লিসবনের পরীক্ষা আর্সেনালের বিপক্ষে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে 1-0 ব্যবধানে হেরেছে পর্তুগিজ ক্লাবটা। শেষ ম্যাচে স্পষ্টতভাবেই এগিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটা। এবার ঘরের মাঠেও দাপট বজায় রাখার পালা, আর স্পোর্টিং এর সামনে সুযোগ চমক দেয়ার। তানজিম ঐশী, স্টার নিউজ। মাঠ জুড়ে বালি, নেই কোনো ঘাস। প্রায় 40 কোটি টাকা নির্মাণে পঞ্চগড়ের মিনি স্টেডিয়ামগুলো পড়ে আছে খেলাবিহীন। হয় ধান চাষ, গেটে মরিচের চারা, মাঠে চড়ে গরু ছাগল। সন্ধ্যার পর বসে মাদক সেবীদের আড্ডা। পঞ্চগড় থেকে আবু সালে মোহাম্মদ রায়হানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড় সদর মিনি স্টেডিয়ামে যাবার সড়কে বালি ও পাথর উত্তোলনের কাজে নিয়োজিত ট্র্যাক্টরের চলাচল। দিনের বেলাতেও নেই কোনো মানুষের পদচারণা। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে প্রায় 19,27,41,000 টাকা ব্যয়ে মিনি স্টেডিয়ামটি নির্মাণ করেছে বিগত আওয়ামী লীগ সরকার। তবে মাটির বদলে বালি দেয় এবং ঘাস লাগানোর কথা থাকলেও তা না করায় মানহীন মাঠে খেলতে আসছে না খেলোয়াড় কিংবা কিশোররা। নিজেদের বাসার পাশেই বাগান বাড়ি আর পরিত্যক্ত খোলা স্থানে চলছে খেলা। ক্রিকেট খেলার মতো কোনো পিচও নেই, শুধু বালি। মাঠটাও অত পরিপূর্ণ না, আমাদের খেলতে অনেক কষ্ট হয়। স্টেডিয়ামের পিছনে, গ্যালারির পিছনে আমাদের এখানে ভাঙে পড়তেছে, আর রাস্তাটা এখানে যখন বর্ষা হয় তখন কেউ আসতে পারে না। স্টেডিয়ামে তেমন খেলাধুলা না হওয়ায় ধান শুকাচ্ছেন স্থানীয়রা। আর গ্যালারিতে গিয়ে দেখা মিলে গেটের দরজার তালায় ধরেছে মরিচিকা। শেষ কবে খোলা হয়েছিল তালা তা জানেন না স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, সড়কের বেহাল দশায় কেউ আসেন না খেলতে। এখানে রাস্তাঘাট ঠিক নেই বিধায় কিন্তু লোকজন আসে না। লোক রাস্তাঘাট যদি ঠিক থাকতো তাহলে লোক এখানে প্রচন্ড পরিমাণে আসতো। এখানে খোলামেলা জায়গা, এখানে আসার জন্য লোক আসে। ব্রিজ হবে, এই পাশে ব্রিজ হবে, রাস্তা হবে, কি সুন্দর। এটা তো বাজেটও বেলে হয়ে গেছে, কিন্তু হচ্ছে না তো, মাপও হয়ে গেছে, সবকিছু ক্লিয়ার। একই অবস্থা জেলার অন্যতম মিনি স্টেডিয়াম তেঁতুলিয়ার। ফাঁকা মাঠে গরু ছাগলের অবাধ বিচরণ। আর স্টেডিয়ামের গ্যালারির অবস্থা তো আরও নাজুক। বিকেল হলেই মাঠে বসে মাদকের আখড়া। যারা মাদক গ্রহণ করে তারা আসার পরে এখানে মাদক গ্রহণ করে। মাদক গ্রহণ করাকালীন তারা আমাদের এই পিছনে 2টা বাথরুম, সেখানে বিভিন্ন কোমর থেকে শুরু করে যাবতীয় সব কিছু চুরি করে নিয়ে যায়। তবে এই 2 স্টেডিয়ামের মালিকানা আসলে কার তা ক্রীড়া অফিস ও উপজেলা প্রশাসনও বলতে পারছে না। ফলে দোটানায় পড়ে আছে এসব স্টেডিয়াম। সরকার কিছু অলরেডি মন্ত্রণালয় থেকে নিচ্ছে, এগুলো হয়তো বা আমরা দেখতে পাবো যে মিনি স্টেডিয়ামে যে কার্যবলীগুলো সেগুলো হয়তো বা ভালো মতো। মাঠে খেলা ও খেলোয়াড় ফেরানো গেলে পূর্ণতা পাবে স্টেডিয়ামগুলো, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মামলা রশিদ, স্টার নিউজ।
রূপকথা থেকে দুঃস্বপ্ন, ইংল্যান্ডের ফুটবলে এক অবিশ্বাস্য পতনের গল্প। শিরোপা জয় থেকে তৃতীয় বিভাগে নেমে যাওয়ার সংখ্যা, আর সেই গল্পের মাঝখানে দাঁড়িয়ে হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি। সত্যিই কি ইতিহাসের সবচেয়ে বিষাদময় অধ্যায় লিখতে যাচ্ছে লেস্টার? জানাচ্ছেন তানজিম ঐশী। সদা হাসি খুশি হামজা দেওয়ান চৌধুরীর কপালটাই কি মন্দ? বাংলাদেশের জার্সিতে কাঙ্ক্ষিত জয় আসছে না, আর ক্লাব লেস্টার সিটিও যেন তাকে ডুবিয়ে দিচ্ছে বেদনার নীল সাগরে। রূপকথা থেকে দুঃস্বপ্নের এক অদ্ভুত যাত্রা। 2016 সালে অসম্ভবকে সম্ভব করে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছিল লেস্টার সিটি। আজ সেই দলই দাঁড়িয়ে অবনমনের কিনারায়। 2022-23 মৌসুমে অবনমন, তারপর শীর্ষ লিগে ফেরা, এরপর গেল মৌসুমে আবারও পতন। এবার শঙ্কা চ্যাম্পিয়নশিপ থেকেই নেমে যাওয়ার। এই মুহূর্তে 42 ম্যাচে 41 পয়েন্ট নিয়ে 24 দলের মধ্যে লেস্টারের অবস্থান টেবিলে 23তম স্থানে। অথচ সবার নিচে থাকা 3 দলকেই নেমে যেতে হবে তৃতীয় স্তরে। হিসেব বলছে নিরাপদ থাকতে হলে অন্তত 4 পয়েন্টের ঘাটতি পূরণ করতে হবে, আর হাতে ম্যাচ বাকি মাত্র 4টা। আর এই 4 ম্যাচেই অপেক্ষা করছে কঠিন প্রতিপক্ষ, যাদের সবগুলোই লেস্টারের চেয়ে এগিয়ে। সমীকরণ একটাই, নিজেদের সব ম্যাচ জিততে হবে আর অন্যদের হার কামনা করতে হবে। কিন্তু বাস্তবতা আরও কঠিন। 2024 সালের পর 80 লিগ ম্যাচে মাত্র 17 জয়। এর মাঝেই আর্থিক নিয়ম ভাঙায় কাটা পড়েছে 6 পয়েন্ট, যা আপিলেও ফেরত আসেনি। অবশ্য ফেরত পেলেও বড়জোর 20তম স্থানে থাকতে পারত লেস্টার। সবচেয়ে বড় ধাক্কা অপেক্ষা করছে ক্যালেন্ডারে। 2 মে লেস্টারের ঐতিহাসিক প্রিমিয়ার লিগ জয়ের 10 বছর পূর্তি। এর আগেই যদি অবনমন নিশ্চিত হয়, রূপকথার দিনটা পরিণত হবে গভীর হতাশায়। হাসি মুখে লড়াই করা লেস্টার সিটির অধিনায়ক হামজা চৌধুরীর সামনে শুধুই একটাই লক্ষ্য, দলকে বাঁচানো আর ইতিহাস বদলানো, আর না পারলে অন্তত লড়াইটা শেষ পর্যন্ত চালিয়ে যাওয়া। তানজিম ঐশী, স্টার নিউজ। খেলাও থামবে না খবরও, কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো আগামীকাল আবারও ঠিক রাত 10টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।